চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? কেউ তাড়া করেছে নাকি? তার চেয়েও মারাত্মক। বলতে বলতে আমি উর্মিলার একেবারে গায়ের কাছে গিয়ে দাঁড়ালাম। ওর হাত ধরে খাটের কাছে এসে বসলাম। বললাম, তোমাকে একটা ঘটনা বলবো, তোমাকে শুনতে হবে। এ কথা আমি কখনো কাউকে বলিনি, তোমাকেই প্রথম বলছি। তুমি শাড়ি পরে পরো, আগে আমার কথা শোনো। উর্মিলা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমার হাত ধরে ওর পাশে বসিয়ে দিয়ে বলল, বলো, আমি শুনছি। নমস্কার। গল্প শুরু হওয়ার আগে একটি বিশেষ কথা। আমাদের এই অডিও প্রেজেন্টেশন আপনাদের ভালো লাগুক, মন্দ লাগুক বা মোটামুটি লাগুক, যেমনই মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা রইলাম। আর নতুন শ্রোতা বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নমস্কার। নিশাচরি কথা ফিরে এসেছে একটি নতুন পর্ব নিয়ে। আমাদের আজকের নিবেদন সেই মুখ। রচনা সমরেশ বসু। গল্প পাঠে আমি সন্টু এবং অন্যান্য চরিত্রে নীল। উর্মিলার চরিত্রে নীলিমা এবং চিত্রাভিনেত্রীর চরিত্রে সুস্মিতা। এই গল্পের কিছু অংশ লেখক প্রাপ্তবয়স্কদের মাথায় রেখেই লিখেছেন, সুতরাং আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে কারোর বয়স যদি 18-র কম হয় তাহলে এই গল্পটি আপনার জন্য নয়। শুরু হচ্ছে সেই মুখ। আবার সেই মুখ, সেই ঠুলু ঠুলু চোখ, যার আয়তক্ষেত্র অতিরিক্ত সাদা। মানুষের চোখের রং কি কখনো এত সাদা হয়? উন্নত নাসা, মোটা ভুরু, চওড়া কপালের উপর রেশম মোলায়েম কালো চুলে বাঁ দিকে শীতে কাটা এবং হেলিয়ে পেছন দিকে টেনে আঁচড়ানো। পাতলা গোঁফ ঠোঁটের দুপাশ দিয়ে বেয়ে গেছে। বোঝা যায় খুর লাগানো হয় না, মাঝে মাঝে সযত্নে কাঁচি দিয়ে ছেটে দেওয়া হয়। চিবুকের মাঝখানে একটি রেখা। সেই মুখ যার শরীর আমি কখনো স্পষ্ট দেখতে পাই না, অথচ গলায় শার্টের হাই কলার এবং টাইয়ের নট স্পষ্ট দেখতে পাই। বাদবাকি মনে হয় কালো রঙের স্যুট পরে আছে। মনে হয় তার কারণ আমি তার গোটা শরীর কখনো দেখতে পাই না, এবং নিরালায় আমি সেই মুখ কখনো দেখিই নি। যখনই দেখি সবসময় লোকজনের মধ্যে। হঠাৎ সেই মুখ ভেসে ওঠে। মুখের যে বর্ণনা দিয়েছি তাতে মুখটার সব কথা বলা হয় না। মুখের রং বেশ ফর্সা, এমনিতে রুগ্ন মনে হয় না, কিন্তু ফর্সা রঙের মধ্যে একটা অতিরিক্ত শুভ্রতা আছে, যেমন রক্তহীন। বয়স 30-32 হতে পারে। যখনই আমি সেই মুখ দেখি তখনই দেখি তার চোখ ঢুলু ঢুলু বা সেই রকমই কিছু একটা, এবং ঠোঁটের কোণে নরম গোঁফের পাশে এমন একটি হাসি লেগে থাকে সমস্ত অভিব্যক্তিটাকে যেন একটি বিশেষ অর্থপূর্ণ করে দেয়। মুখটি কখনো সোজা থাকে না, ডাইনে বা বাঁয়ে একটু কাত করা। সেই হাসি ভরা ঢুলু ঢুলু চোখ আর ঠোঁটের হাসি দেখলে মনে হয় সে যেন আমাকে বিশেষ কিছু বলছে বা জিজ্ঞাসা করছে। কার মুখ? কে সে? আমি বুঝতে পারি না। মুখটি আমার মোটেই পরিচিত নয়। মুখটি আমি অদ্ভুত অদ্ভুত অবস্থায় দেখতে পাই। কবে থেকে যে এই মুখ দেখছি ঠিক মনে করতে পারি না, বরং ভাবলে আমার শিরদাঁড়ার কাছে কেমন শিরশির করে ওঠে। কারণ আমি স্পষ্টতই বুঝতে পারি সে মুখের বাস্তব বা প্রত্যক্ষ কোনো অস্তিত্ব নেই। ইদানিংকালে প্রায় আড়ষ্ট আর শক্ত হয়ে থাকি, এই আশঙ্কায় কখন হয়তো দেখব সেই মুখ একেবারে একেবারে আমার সামনে। তার গরম নিঃশ্বাস পড়ছে আমার মুখে, অথচ আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। সব থেকে আশ্চর্য, 8-10টা ভুতুরে ব্যাপারের মতো সে মুখ আমি কখনোই
অন্ধকারে নিরালায় মাঠে জঙ্গলে বা ফাঁকা জায়গায় দেখতে পাই না। যেমন যেমন এখন দেখতে পাচ্ছি। এখন আমি একটি ক্লাবের লাঞ্চ পার্টিতে রয়েছি। বেলা প্রায় 2টো। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে সকলের হাতে হাতে পানীয়র পাত্র। এখানে আজ বাংলাদেশের একজন মন্ত্রী মশাইকে লাঞ্চে আপ্যায়ন করা হচ্ছে। সেই উপলক্ষে আমি নিমন্ত্রিত। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন প্রবীণ কবির সঙ্গে কথা বলছিলাম। আশেপাশে অনেকেই দাঁড়িয়ে আছেন, নানা রকম কথাবার্তা হচ্ছে। মন্ত্রী মহাশয় হাতে কমলা লেবুর রসের পাত্র। তিনি একজন প্রবীণ ভাষাবিদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে আরো কয়েকজন তাদের কথা শুনছেন। কয়েক হাত দূরেই সুদীর্ঘ ডাইনিং টেবিলের সামনে একজন বিখ্যাত চিত্র পরিচালক কয়েকজনের সঙ্গে কথা বলছেন। তাদের কাছে একজন চিত্রাভিনেত্রীও দাঁড়িয়ে আছেন। চিত্র পরিচালকের পাশ থেকেই হঠাৎ সেই মুখ জেগে উঠল। সেই মুখ, সেই ঢুলু ঢুলু চোখ, ঠোঁটের কোণে সেই হাসি এবং ঘাড় বাঁ দিকে কাত করা। কি এই হাসির অর্থ? ঢুলু ঢুলু চোখে কি আসলে বিদ্রুপ মাখানো? ঠোঁটের কোণে হাসিটাও এক সময় সেই রকম মনে হয়, যেন আমাকে বিদ্রুপ করছে এবং বিদ্রুপ করে কিছু বলছে বা জিজ্ঞেস করছে। কখনো কখনো মনে হয় সে মুখ নীরবে যেন বলছে, কি মনে পড়ে? পড়ছে না? চেষ্টা করে দেখো না। অথবা আবার এলাম, বেশ পান ভোজন চলছে দেখছি, ভালোই আছেন মনে হচ্ছে, তাই না? এখনো দেখছি সেই মুখ, সেই হাসি আর ঢুলু ঢুলু চোখের দৃষ্টি আমার চোখের দিকে। আমার 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 হাতের গিলাস হাতেই থেকে গেল, মুখে তুলতে ভুলে গেলাম। সবাই যে যার কথা বলে যাচ্ছেন আর সামনে প্রবীণ কবি কথা বলে যাচ্ছেন, কিন্তু কি বলছেন আমি আর তা শুনছি না। সেই চিত্র পরিচালক কথা বলে যাচ্ছেন এবং তাকে যারা ঘিরে রয়েছেন তাদেরই আড়াল থেকে চিত্র পরিচালকের মুখের পাশে সেই মুখ আমার দিকে তাকিয়ে হাসছে। চিত্র পরিচালক যে সে মুখ সম্পর্কে কিছুই জানেন না বা দেখতে পাচ্ছেন না তা পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ তিনি সেদিকে ফিরেও তাকাচ্ছেন না। কেউই সেই মুখের দিকে তাকাচ্ছে না, কারণ সে মুখ আর কেউ দেখতে পাচ্ছেন না। প্রবীণ কবি বলে উঠলেন, তুমি হঠাৎ ফিল্ম ডাইরেক্টরের প্রতি মনোযোগী হয়ে পড়লে কেন? উনি কি তোমার গল্প নিয়ে কথা বলছেন নাকি? আমি শুনছি, কিন্তু কোনো জবাব দিতে পারছি না, কারণ আপাতত আমি যেন পার্টির রুমেই নেই, আমার আশেপাশে কেউ নেই এবং এই শীততাপ নিয়ন্ত্রিত ঘরে আমি ঘেমে উঠেছি। তথাপি আমার এটুকু বোধ আছে, আমি চিৎকার করে উঠতে পারি না বা হাতের গিলাসটা সেই মুখের দিকে ছুঁড়ে মারতে পারি না। তা অন্য কারো মুখে লাগার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, আর চিৎকার করলে তা হবে বিশ্রী একটা নাটকীয় ব্যাপার। নানান রকম সন্দেহ জাগবে সকলের মনে, বিশেষত আমার হাতে এখন পান পাত্র। অনেকে দ্রব্যগুণের বিকার ভেবে হাসাহাসি করবে, কিন্তু এই অলৌকিক ব্যাপারও আমি সেকেন্ডের পর সেকেন্ড সহ্য করতে পারি না। আরো লক্ষ্য করছি, আমি কিছুতেই সেই মুখের থেকে চোখ সরাতে পারি না, যেন সম্মোহিতের মতো সেই মুখের দিকে তাকিয়ে আছি। দিনের বেলায় এত মহিলা পুরুষের সামনে তেমন একটা আতঙ্ক অনুভব করি না, কিন্তু আমার সমস্ত অনুভূতি জুড়ে যেন একটা অবশেষণের সৃষ্টি হয় এবং আমি যেন একটা ভয়ঙ্কর কিছুর সংকেত পাই। কে এ? কে? কার মুখ? কিসের হাসি? কি বলতে চায়? হঠাৎ আমি সেই মুখের দিকে এগিয়ে গেলাম, যদি সে আমার সঙ্গে কথা বলে এই আশা। আমি নিজেও তাকে জিজ্ঞাসা করতে চাই, কিন্তু কয়েক পা যেতে না যেতেই সেই মুখ অদৃশ্য হয়ে গেল। চিত্র পরিচালক আমার দিকে তাকালেন, হেসে বললেন, আরে আসুন। তা এত তন্ময় ভাব কেন?
আমি খানিকটা সুপ্ত ক্ষিতের মতো প্রশ্নসূচক শব্দ করলাম, হ্যাঁ? সকলে ঠোঁট টিপে হেসে উঠলেন। চিত্রাভিনেত্রী বললেন, কি মাত্রা বেশি হয়ে গেছে নাকি? আমি সচেতন হয়ে উঠলাম এবং স্বাভাবিকভাবে হাসলাম। আমি জানি সে মুখ আর আমি দেখব না। বললাম, আমাকে দেখে কি তাই মনে হচ্ছে? পরিচালক বললেন, না না, আসলে আপনি অন্যমনস্ক হয়ে কিছু ভাবছিলেন বোধহয়। বললাম, ঠিক ধরেছেন। আরো 2-4 কথার পর আমি সেই প্রবীণ কবির দিকে এগিয়ে গেলাম। উনি তখন একজন কলকাতার মন্ত্রীর সঙ্গে কথা বলছেন। আমার দিকে রুষ্ট চোখে তাকালেন। জানি উনি আমাকে ভুল বুঝেছেন, হয়তো অভদ্র ভাবছেন, কিন্তু আমি যে কত অসহায় তা উনি জানেন না। আর ব্যাপারটা ওকে বলারও কোনো মানে হয় না। বিশ্বাস করবেন না, আজ পর্যন্ত আমি এই ঘটনা কাউকে বলিনি, কারণ আমি জানি এই কথা কেউ বিশ্বাস করবে না। অন্য কারোর হলে আমিও বিশ্বাস করতাম না। একটা বিষয় লক্ষ্য করেছি, যখন আমি বন্ধু বান্ধবীদের সঙ্গে একটু আমোদ প্রমোদের মধ্যে থাকি, তখনই সেই মুখ আমি দেখতে পাই, এবং তা 2-3 মিনিটের বেশি কখনো স্থায়ী হয় না। হয়তো কোনো হোটেলের লাউঞ্জে বারে বসে আছি, বা কোনো ওপেন এয়ার বারে, কিংবা এমনি কোনো সাধারণ রেস্তোরাঁয়। তখনই হয়তো দেখলাম আমার কাছ থেকে একটু দূরে 2জন অপরিচিতের মাঝখানে সেই মুখ আমার দিকে ঠুলু ঠুলু চোখে তাকিয়ে হাসছে। দিনের বেলাও সে দেখা দেয়, রাত্রেও সে দেখা দেয়। আমি অনেক ভেবে দেখেছি, আমার স্মৃতির গভীরে তন্ন তন্ন করে হাতড়ে দেখেছি, সেই মুখের সঙ্গে আমার কোনো পরিচয় নেই। এমনকি পুরনো ফটো অ্যালবামও খুলে দেখেছি, সেই মুখ আর কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। না, নতুন পুরনো কোনো অ্যালবামে সেই মুখ আমি খুঁজে পাইনি। আর অসহায় একটা যন্ত্রণায় বারবার ভেবেছি, কি, কার মুখ ওটা? কেন সে আমাকে এরকম করে দেখা দেয়? অথবা বাস্তবে আমি কোনো মুখই দেখতে পাই না। এটা আসলে আমার অবচেতনের উন্মাদনা। কিন্তু তাই বা কি করে সম্ভব? অবচেতনের উন্মাদনার মধ্যে একটা কোনো বাস্তব ঘটনার যোগাযোগ তো থাকতেই হবে, এবং একটি বাস্তব চরিত্র, কেউ যার মুখ আমার চেনা থাকা উচিত। সেরকম কিছু হলে আমি অচিরাত কোনো মনোবিজ্ঞানের কাছে ছুটে যেতাম এবং উন্মাদনা ব্যাধি কোনো আরোগ্য লাভের চেষ্টা করতাম। মাঝে কিছুদিনের জন্য দিল্লি যেতে হয়েছিল, সেখানেও একই ব্যাপার ঘটেছে। প্রেস ক্লাবে, হোটেলে, রেস্তোরাঁয় সেই মুখ দেখা দিয়েছে, এবং সবসময় আমার সঙ্গে বন্ধু বান্ধবীরা ছিল। আমি বুঝতে পারি না কি করা উচিত। সেই মুখ নিয়ে যে আমি সবসময় ভাবছি তা না, কিন্তু ভাবনাটা আমাকে কখনো ছেড়ে যায় না, সব সময় ছুঁয়ে থাকে, যেন জানিয়ে দেয় সে আছে, এবং সময় হলেই সে দেখা দেয়। আমি তৎপর মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম। দিনে বা রাত্রে সমস্ত রকম পার্টি, আড্ডা, ক্লাব, হোটেল, রেস্তোরাঁ, বন্ধু বান্ধবী কিছুদিনের জন্য একেবারে ত্যাগ করলাম। তার ফলও পেলাম, সেই মুখ আমি আর দেখতে পাই না। আশ্চর্য, মনে মনে বললাম, মুখটি আমার নৈতিক চরিত্র রক্ষা করেছে নাকি? যখনই একলা হয়ে গেলাম তখনই সে ব্যাপারটা, যেন সেই মুখ আমাকে প্রমোদ আসরে যেতে দিতে চায় না। কিন্তু সে তো আমাকে ভয় দেখায় না, শুধু তাকিয়ে হাসে। আমার এই একলা অবস্থাতেই আমার এক বান্ধবী একদিন টেলিফোন করলো। উর্মিলা তার নাম, সরকারি কর্মচারী, চাকরিটা ভালোই করে, বয়স 30 অতিক্রান্ত, এখনো বিয়ে করেনি, করবে না, এরকমই আমাদের বলে। থাকেও একা, স্বাস্থ্য ভালো, যৌবন এখনো অক্ষুণ্ণ, এবং মেজাজটিও প্রসন্ন, বেশ রসিকা। প্রেম নিয়ে কোনো মাথা ব্যথা কখনো দেখিনি। চরিত্রের দিক থেকে শৌরিনী বলা যাবে না, সেরকম আচার আচরণ কখনো দেখিনি। কিন্তু আমার প্রতি ওর একটা বিশেষ প্রীতি আছে, যাকে প্রেম কখনোই বলা যাবে না, অথচ সম্পর্কটা পাতিয়েছি অনেকখানি নিরাবরণ।
উর্মিলা টেলিফোনে বলল কলকাতায় ওর ভালো লাগছে না, কাছে পিঠে কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আসতে চায়, অবশ্যই যদি আমি সঙ্গে থাকি। ভাবলাম মন্দ কি, সেই মুখের জন্য এমনিতেই নিজেকে ঘরের মধ্যে নির্বাসিত করে ফেলেছি, তার চেয়ে কয়েকদিন একটু নিরিবিলিতেই কোথাও ঘুরে আসি। দরকার নেই আমার পার্টি, ক্লাব, হোটেল, রেস্তোরাঁ, কিচ্ছু দরকার নেই। আমি উর্মিলাকে আমার সম্মতি জানালাম। উর্মিলা নেতারহাট যাবার প্রস্তাব করলো এবং ও নিজেই রাঁচিতে ট্রাঙ্কলে যোগাযোগ করে পালামো বাংলাতে একটা ঘর বুক করলো। নেতারহাটে ট্যুরিস্ট লজ আছে, কিন্তু পালামো বাংলার কোনো তুলনা হয় না। ব্রিটিশ আমলে তৈরি করা বাংলো অপূর্ব, একেবারে যেন আকাশের গায়ে ঠেকানো। সামনে তাকালে যেন সমুদ্রের মতো ঢেউ তোলা পাহাড়ের পর পাহাড়, নিচে অরণ্যের পরেই বালুচরের মাঝখান দিয়ে সর্পিল কোয়েল নদী চকচক করছে। বেলা 10টার মাঝেই পৌঁছে গেলাম। ডাবল বেডরুম, অ্যাটাচড বাথ, ব্যবস্থা চমৎকার। আমি উর্মিলাকে বললাম, আমরা কি একই ঘরে থাকবো? হ্যাঁ, কিন্তু আলাদা খাটে। একটু কি নীতি বিগড়িত কাজ হচ্ছে না? হতো যদি আমি অসম্মত হতাম। বলেও চৌকিদারকে ডেকে চা দিতে বলে। খাটের উপর শুয়ে পড়ল। জানি নৈতিকতার প্রশ্ন তুলে কোনো লাভ নেই, তুলতে হলে অনেক আগেই তোলা উচিত ছিল। আমি বাথরুমের দরজা খুলে ভেতরে গিয়ে দেখলাম পেছনের দরজাটা খোলা। পেছনে ঝুপসি ঝাড়ের মধ্যে জমি ঢালুতে নেমে গিয়েছে। আমি পেছনের দরজাটা বন্ধ করবার উদ্যোগ করতেই ঝোপের ভেতর থেকেই সেই মুখ ভেসে উঠল। সেই মুখ, সেই চোখ, সেই হাসি, শরীরের বাকি অংশ ঝোপের আড়ালে। আমি সম্মোহিতের মতো সেই মুখের দিকে তাকিয়ে রইলাম এবং সেই প্রথম একটি অদ্ভুত পরিবর্তন দেখলাম। ঢুলু ঢুলু চোখ আস্তে আস্তে পুরোটা মেলে আমার চোখের দিকে স্থির নিবদ্ধ হলো এবং ঠোঁটের কোণে হাসিটা গেল মিলিয়ে। প্রায় 3 মিনিট খানেক সে আমার দিকে স্থির অপলক চোখে তাকিয়ে রইল, তারপরে মিলিয়ে গেল। আমার গায়ের মধ্যে একটা শিহরণ খেলে গেল। আমি দুহাত দিয়ে সজোরে দরজা বন্ধ করে দিলাম। শব্দটা নিশ্চয়ই খুব জোরে হয়েছিল। উর্মিলা ঘরের ভিতর থেকে বলে উঠল, উফ, এত জোরে শব্দ করছো কেন? চমকে উঠেছি আমি। যে কারণে বাথরুমে গিয়েছিলাম তা আর হলো না। ঘরে ফিরে এলাম। ফিরে এসে ড্রেসিং টেবিলের সামনে আয়নার দিকে তাকালাম। মুখের পরিবর্তনটা আমাকে যেন কেমন চমকে দিয়েছে, আর একটা ভয়ের শিরশিরানি এনে দিয়েছে। এই মুখ পালামো বাংলার ঝোপে কেন এলো? আর এই প্রথম এই মুখ আমাকে একলা অবস্থায় দেখা দিল কেন? এর তাৎপর্য কি? উর্মিলা খাট থেকে বলল, কি হলো, নিজের মুখ দেখে মুগ্ধ হয়ে গেলে নাকি? আমি স্বাভাবিক হবার চেষ্টা করলাম। না, দেখছি নিজের মুখের মধ্যে আর কোনো মুখ দেখা যায় কিনা। উর্মিলা বলল, তোমার তো অনেক মুখ, কোনটা দেখতে চাইছো? বললাম, বুঝতে পারছি না। উর্মিলা বলল, আমার কাছে এসো, একটা মুখ দেখিয়ে দিচ্ছি। মনে মনে ভাবলাম সেই ভালো, উর্মিলার কাছে ঘনিষ্ঠ হয়ে থাকি। আমি উর্মিলার কাছে গেলাম। ও আমার হাত ধরে ওর পাশে বসিয়ে দিল। বলল, আমার দিকে তাকাও, তাহলেই হবে। বলে টেনে ওর পাশে শুয়ে দিল। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। ও আমার চুলে বিলি কেটে দিতে লাগলো। একটু পরেই দরজায় খটখট শব্দ হলো। চৌকিদারের গলা শোনা গেল। বাবু চায় লেকে আয়া। আমি তাড়াতাড়ি উঠে বসে বললাম, লেয়াও। চৌকিদার ঘরে ঢুকে দরজার বাঁ দিকে টেবিলের চায়ের ট্রেটা বসিয়ে দিল। জিজ্ঞাসা করলো, बाबू दोपहर में क्या खाना बनाएगा? उर्मिला बोलो, दाल, चावल, भाजी और चिकन करी। चौकीदार अच्छा अच्छा বলে চলে গেল। আমরা টেবিলের সামনে গিয়ে চেয়ারে বসে চা পান করলাম। উর্মিলা বাথরুমে স্নান করতে ঢুকলো। আমি একটা সিগারেট ধরিয়ে সামনের বারান্দায় গেলাম। সামনে মেরাম বেছানো ঘেরা উঠোন। আসলে বাংলোটি একটি পাহাড়ের শীর্ষে।
উঠোনের নিচে জঙ্গলময় খাদ নেমে গিয়েছে। আমি উঠোনে নামলাম। চওড়া বাঁধানো হাঁটু, সামনে প্রাচীর দিয়ে ঘেরা। একেবারে সামনে গিয়ে দাঁড়ালাম। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম অপূর্ব দৃশ্য। সিগারেট শেষ করে ডান দিকে এগিয়ে গেলাম। নানা রকম ফুলের গাছ সুন্দর করে সাজানো, পিছনে কয়েকটা ছোট ছোট ঘর। বোধহয় চৌকিদার সপরিবারে থাকে। দেখলাম একজন লোক পেছনে ঘিরে বসে কিছু করছে। তার সারা গায়ে আলখাল্লার মতো জামা। সামনে একটি গাছে গুচ্ছ গুচ্ছ লাল ফুল ফুটে আছে। আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম, এই ফুল কা ক্যা নাম হ্যাঁ? লোকটি কোনো জবাব দিল না। আমি আবার বললাম, এ ভাই, এ ফুল কা ক্যা নাম হ্যাঁ? লোকটি আমার দিকে ফিরে তাকালো। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। দেখলাম সেই মুখ প্রায় 30 সেকেন্ড ধরে আমার দিকে তাকিয়ে রইল, স্থির চোখে, পুরো খোলা চোখ, ঠোঁটে হাসি নেই। তারপরে দেখি সেখানে কেউ নেই, শুধু ফুল গাছের ছায়া পড়ে আছে। আমার শরীরটা বারে বারে শিউরে উঠল। আমি তাড়াতাড়ি বারান্দার দিকে ফিরে গেলাম। দীর্ঘ বারান্দা দিয়ে চৌকিদার হেঁটে যাচ্ছিল। আমি তাকে পিছন থেকে ডাকলাম, চৌকিদার শুনো। চৌকিদার আমার দিকে ফিরে তাকালো। আমি প্রায় আর্তনাদ করে উঠতে যাচ্ছিলাম। চৌকিদারের পোশাকে সেই মুখ, এবং কয়েক সেকেন্ড পরেই বারান্দা শূন্য। টবের ফুল গাছের পাতা বাতাসে কাঁপছে। আমি প্রায় ছুটে ঘরের মধ্যে ঢুকলাম। উর্মিলা সেই মুহূর্তেই বাথরুমের দরজা খুলে ঘরে ঢুকলো, ছায়া আর ব্রাউর পরনে। আমাকে দেখে চমকে উঠলো, জিজ্ঞেস করলো, কি হলো? তোমার চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? কেউ তাড়া করেছে নাকি? তার চেয়েও মারাত্মক। বলতে বলতে আমি উর্মিলার একেবারে গায়ের কাছে গিয়ে দাঁড়ালাম। ওর হাত ধরে খাটের কাছে এসে বসলাম। বললাম, তোমাকে একটা ঘটনা বলবো, তোমাকে শুনতে হবে। এ কথা আমি কখনো কাউকে বলিনি, তোমাকেই প্রথম বলছি। তুমি শাড়ি পরে পরো, আগে আমার কথা শোনো। উর্মিলা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমার হাত ধরে ওর পাশে বসিয়ে দিয়ে বলল, বলো, আমি শুনছি। আমি সেই মুখের কথা আদ্যপান্ত উর্মিলাকে বললাম। উর্মিলা মনোযোগ দিয়ে শুনল। সব শুনে আমাকে বলল, মুখের বর্ণনাটা আবার বলো তো। আমি সেই মুখের নিখুঁত বর্ণনা দিলাম। উর্মিলা খাট থেকে উঠে ড্রেসিং টেবিলের পাশে একটা টেবিলের উপর রাখা ওর সুটকেস খুলল। খুলে তার ভেতর থেকে একটা খাম বের করলো। খামের ভেতর থেকে একটা ফটো। আমার সামনে সেই ফটো দেখিয়ে বলল, দেখো তো, এই মুখটা কি? আমি চমকে দাঁড়িয়ে পড়লাম। অবিকল সেই মুখ, স্যুট ও বুটের সম্পূর্ণ দেহ। সেই মুখেরই ফটো। ফটোতে ঢুলু ঢুলু চোখ এবং সেই ঠোঁটের কোণে হাসি। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, এই সেই, এ কে? উর্মিলা একটু গম্ভীর ও অন্যমনস্ক হয়ে বলল, এর নাম অরিন্দম সেন। তোমাকে কখনো বলা হয়নি। এর সঙ্গে আমার পরিচয় স্কুলে পড়বার সময়। বড় হয়েও ইঞ্জিনিয়ার হয়েছিল, ভালো চাকরিও করত। আমাকে বিয়ে করতে চেয়েছিল। আমি করিনি কারণ আমার সেই ইচ্ছাও ছিল না, বা হয়ওনি। কিন্তু আমাকে নিয়ে অবসেসড হয়ে গেছিল। বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। তার আগে এই ফটোটা আমাকে ডাকে পাঠিয়ে দিয়েছিল, আর লিখেছিল অন্তত এটা যেন আমি আমার কাছে রাখি, তাতে ও শান্তি পাবে। আমি ফটোটার দিকে আবার দেখলাম, আর সেই জীবন্ত মুখ আমার মনে পড়ে গেল। উর্মিলা ফটোটা খামে ভরে সুটকেস বন্ধ করলো। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে উর্মিলার কাছে গিয়ে বসলাম। উর্মিলা, আমি আর এখানে থাকবো না।
এই অবস্থায় থাকা যায় না, চলো ফিরে যাই। উর্মিলা কিছু বলল না, ফিরেও তাকালো না, বোধ হয় অরিন্দমের স্মৃতিতে অন্যমনস্ক। আমি আবার ডাকলাম, উর্মিলা। উর্মিলা ফিরে তাকালো, আর আমার মস্তিষ্কে যেন শোঁ করে একটা হাওয়ায় উড়ে এসে লাগলো। আমি দেখলাম উর্মিলা না, সেই মুখ, এবং বড় মুহূর্তেই সব শূন্য। পালামো বাংলার ঘরে আমি একলা। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো, শরীর টলে উঠল। তারপর কি হলো আমি কিছুই জানি না। শুনছিলেন সেই মুখ, রচনা সমরেশ বসু, গল্প পাঠে আমি সন্টু এবং অন্যান্য চরিত্রে নীল, উর্মিলার চরিত্রে নীলিমা এবং চিত্রাভিনেত্রীর চরিত্রে সুস্মিতা। আপনাদের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা ফিরে আসব আগামী পর্বে আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন নিশাচুরির কথা।